সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজা ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিক হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক প্রেস কনফারেন্সে তিনি এই ঘোষণা দেন। প্রয়োজনে গাজা উপত্যকায় মার্কিন সেনা পাঠানোর কথাও বলেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এই প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা গাজার মালিক হব এবং সেখানকার সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র দূর করব, ভূখণ্ডটি সমতল করব এবং ধ্বংস হওয়া বিল্ডিংগুলো থেকেও আমরা মুক্তি পাব। এগুলোকে সমতল করব এবং সেখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করব যা ওই এলাকার মানুষের জন্য প্রচুর চাকরি এবং আবাসন সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় সেনা পাঠাবে কিনা জানতে চাইলে তিনি জবাব দেন, যদি প্রয়োজন হয় আমরা তা করব। তিনি বলেন, আমরা সেই অংশটি দখল করতে যাচ্ছি, আমরা এটির উন্নয়ন করতে যাচ্ছি, হাজার হাজার কর্মসংস্থান তৈরি করতে যাচ্ছি এবং এটি এমন কিছু হবে যা নিয়ে সমগ্র মধ্যপ্রাচ্য খুব গর্বিত হতে পারে। ট্রাম্প আরও বলেছে, তিনি গাজা স্ট্রিপের দীর্ঘমেয়াদী মালিক হিসেবে যুক্তরাষ্ট্রকে দেখেন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর অর্থ দুই রাষ্ট্র বা এক রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্র সম্পর্কে কিছু নয়। এর মানে হলো, আমরা চাই মানুষকে সুযোগ দিতে। তারা জীবনে কখনো সুযোগ পায়নি, কারণ গাজা স্ট্রিপ সেখানে বসবাসকারী মানুষের জন্য একটি নরকের গর্তে পরিণত হয়েছে। ফিলিস্তিনিরা চলে গেলে গাজায় কারা বাস করবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জবাব দেন, বিশ্বের মানুষ। আমি মনে করি আপনি এটিকে একটি আন্তর্জাতিক অবিশ্বাস্য জায়গায় পরিণত করবেন। আমি মনে করি গাজা স্ট্রিপের সম্ভাবনা অবিশ্বাস্য। আমি মনে করি সমগ্র বিশ্ব, সারা বিশ্বের প্রতিনিধিরা সেখানে থাকবেন এবং তারা সেখানে বাস করবেন। ফিলিস্তিনিরা সেখানে বাস করবে, অনেক মানুষ সেখানে বাস করবে। ট্রাম্প আরও বলেন, গাজা উপত্যকা রিভেরা অফ দ্য মিডল ইস্ট হয়ে উঠবে। তিনি বলেন, আমাদের কাছে এমন কিছু করার সুযোগ রয়েছে যা অসাধারণ হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন আগ্রাসন বিরোধী নাগরিক অধিকার কর্মী ও সাধারণ মার্কিনীরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইহুদিদের সংগঠন নেতুরে ইকার্তা বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার ইহুদিবাদ বিরোধী আরও অনেক ইহুদি যুদ্ধাপরাধী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেবে। তিনি ইহুদিদের নিয়ে কথা বলেন না। নিজ অপকর্মের জবাবদিহিতার জন্য তার থাকা উচিত আন্তর্জাতিক অপরাধ আদালতে। ইহুদিদের এই সংগঠনটির কর্মকর্তা ইসরায়েল ডেভিড ওয়েস্ট টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, নেতানিয়াহু ও তার দেশ ইসরায়েলের জন্য কোনো সম্মান, সমর্থন ও সহানুভূতি থাকা উচিত নয়। তাকে থামানো উচিত। যেভাবে দক্ষিণ আফ্রিকা করেছে সেভাবেই বর্ণবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে আমেরিকার মুসলিম অধিকার সংগঠনগুলো বলছে, নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের এই সমর্থন মধ্যপ্রাচ্যের শান্তি ও মানবিক ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে। ইউএস কাউন্সিল অফ মুসলিম অর্গানাইজেশনসের সেক্রেটারি জেনারেল ওসামা জামাল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে আবার গ্রেট হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছে, তাই আমেরিকার স্বার্থকে প্রাধান্য দেওয়া অপরিহার্য। কিন্তু নিজেকে একজন ইসরায়েলি প্রধানমন্ত্রীর নির্দেশ মতো চালানো তার জন্য মানানসই নয়। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর দেশের বাইরে প্রথম সফর করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আইসিসির রেজুলেশনে স্বাক্ষরকারী দেশ নয় যুক্তরাষ্ট্র, যে কারণে তিনি দেশটি সফর করতে পারছেন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের তায়াসির শহরে বন্দুক হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর 2 সদস্য নিহত হয়েছে। এছাড়া গুলিতে আহত হয়েছে ইসরায়েলি আরও 8 সেনা। মঙ্গলবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জর্ডান ভ্যালির তায়াসির এলাকায় গুলিতে ইসরায়েলি সৈন্য হতাহতের এই ঘটনা ঘটেছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, দখলকৃত পশ্চিম তীরের সৈন্যদের ওপর গুলি চালিয়েছেন এক বন্দুকধারী। এতে ইসরায়েলি 2 সেনা নিহত ও 8 জন আহত হয়েছে। তায়াসিরের একটি তল্লাশি চৌকির কাছে অতর্কিত গুলি চালানো বন্দুকধারীকেও ইসরায়েলের সৈন্যরা হত্যা করেছেন। গুলিতে আহত 2 সৈন্যের অবস্থা আশঙ্কাজনক এবং 6 জন হালকা জখম হয়েছেন বলে ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। জেনিন, তুলকারাম ও অন্যান্য স্থানে ইসরায়েলি অভিযান ঘিরে তীব্র উত্তেজনার মাঝে তায়াসিরে গুলিতে সৈন্য হতাহত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, তায়াসিরে ইসরায়েলি সৈন্যদের ওপর গুলি চালানো হামলাকারীর কাছে M16 অটোমেটিক রাইফেল ছিল। সেখানকার একটি বাংকার থেকে বেরিয়ে আসা একজন সৈন্যকে লক্ষ্য করে প্রথমে গুলি চালান হামলাকারী। অন্য সৈন্যদের লক্ষ্য করেও গুলি ছোড়েন তিনি। পরে ইসরায়েলি সৈন্যরা
পাল্টা গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেন। কয়েক মিনিট ধরে এই গোলাগুলি চলে। ৩ সপ্তাহ ধরে পশ্চিম তীরের জেনিন সহ বিভিন্ন শহরে নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি দখলদার সেনারা। তারা বিভিন্ন বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে এবং ফিলিস্তিনিদের গণহারে গ্রেফতার করছে। এমন পরিস্থিতিতে প্রতিরোধ সংগঠনগুলো সেখানে সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। তবে গুলিতে 2 সেনা নিহত হওয়ার বিষয়ে প্রতিরোধ সংগঠনগুলোর কেউ দায় স্বীকার করেনি। সৌদি আরব সফরের পর তুরস্ক সফর করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। মঙ্গলবার আঙ্কারায় তিনি বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ক্ষমতায় আসা সাবেক এই বিদ্রোহী নেতা দ্বিতীয় বিদেশ সফরে বর্তমানে তুরস্কে রয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তুরস্কের রাজধানীতে পৌঁছানোর পরপরই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেন আল শারা। বিমানবন্দরের ভিডিও ফুটেজে দেখা যায় তুরস্কের সরকারি একটি বিমানে করে আঙ্কারার বিমানবন্দরে পৌঁছান সিরিয়ার প্রেসিডেন্ট। আঙ্কারায় আল শারাকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সিরিয়ার নতুন নেতৃত্বের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রস্তুত তুরস্ক। আমার ভাই আহমেদ আল শারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তা আমাদের সন্তুষ্ট করেছে। এরদোয়ান আরও বলেন, আইএস কিংবা পিকেকের মতো যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে আমরা সিরিয়াকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত। সিরিয়ার এই প্রেসিডেন্ট সৌদি আরব থেকে তুরস্ক সফরে গেছেন। সফরকালে উপসাগরীয় অঞ্চলের শক্তিশালী অর্থনীতির দেশ সৌদির কাছ থেকে সিরিয়া পুনর্গঠনে অর্থায়ন এবং 13 বছরের গৃহযুদ্ধের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারের সহায়তা চেয়েছেন তিনি। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আল শারার সঙ্গে তুরস্কেরও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বাশার পতনের পর সিরিয়ায় নিজেদের কূটনৈতিক মিশন পুনরায় চালু করেছে তুরস্ক। একই সঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধান ও শীর্ষ কূটনীতিককে আলোচনার জন্য সিরিয়ায় পাঠায় আঙ্কারা। এফপির খবরে বলা হয়েছে, নিজেদের অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও সিরিয়া পুনর্গঠনের সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। এর বিনিময়ে উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের অবস্থানের প্রতি দামেস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে আঙ্কারা। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে চীন। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে মঙ্গলবার এমন সিদ্ধান্ত জানিয়েছে বেইজিং। পাল্টাপাল্টি এই শুল্ক আরোপের মধ্য দিয়ে 2 দেশের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। সম্প্রতি চীনা পণ্য আমদানিতে 10% শুল্ক আরোপ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণাটি মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর 5টা এবং বাংলাদেশ সময় বেলা 11টা থেকে কার্যকর হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মাথায় চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতেও শুল্ক বসাচ্ছে তারা। মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে 15% এবং অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির ওপর শুল্ক আরোপ করবে বেইজিং। আগামী 10 ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে। কানাডা, চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় 3 বাণিজ্যিক অংশীদার। গত শনিবার কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। শনিবার এ সংক্রান্ত 3টি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। তবে চীনের বিরুদ্ধে সিদ্ধান্তটি কার্যকর হলেও মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। কানাডা, মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের শঙ্কা দেখা দেয়। চীনের পণ্যেও বর্তমান হারের অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে শেষ মুহূর্তের আলোচনা আগামী 24 ঘন্টার মধ্যে হতে পারে, তবে শেষ মুহূর্তে তা আর হয়নি। সুইডেনের মধ্যাঞ্চলে একটি শিক্ষাকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে 10 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজধানীর স্টকহোমের 200 কিলোমিটার পশ্চিমে অরিব্রো শহরে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে গুলির ঘটনার উদ্দেশ্য স্পষ্ট হয়নি। স্থানীয় কর্মকর্তারা বলছেন, অরিব্রো শহরের যে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে তার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। অরিব্রোর পুলিশ প্রধান রবার্তো ইথ ফরেস্ট এক সংবাদ সম্মেলনে এর সম্পর্কে বলেন, হামলাকারী বন্দুকধারী ছিলেন একা এবং প্রাথমিক তদন্তে তার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আমরা পাইনি। আমাদের তদন্ত এগিয়ে চলছে এবং হামলাকারী সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছি আমরা। তিনি বলেন, এটা
অনেক বড় একটি সহিংস ঘটনা। কী কারণে হামলাকারী এত বড় একটি সহিংসতা চালালো তা এখনও অস্পষ্ট। তাই আপাতত আমরা তার ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং তার পরিচিত স্বজনদের সন্ধান করছি। রাজধানীর স্টকহোম থেকে 200 কিলোমিটার পশ্চিমে অবস্থিত অরেব্রো শহরটি যারা ছোটবেলায় স্কুল কলেজে যাননি বা ঝরে পড়েছিলেন তাদের জন্য সুইডেনে বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। হামলার শিকার রিসবার্গস্কা স্কুল নামের সেই প্রতিষ্ঠানটিও তেমনই একটি শিক্ষাকেন্দ্র। স্কুলের শিক্ষক মারিয়া পেগাডো রয়টার্সকে জানিয়েছেন, দুপুরে খাবার বিরতির পর যখন তিনি ক্লাস নিচ্ছিলেন সে সময় আচমকা তার শ্রেণীকক্ষের দরজা খুলে এক বন্দুকধারী প্রবেশ করে এবং সবাইকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলে। শ্রেণীকক্ষে 15 জন শিক্ষার্থী ছিল। আমি তাদের সবাইকে নিয়ে বেরিয়ে ছুটতে লাগলাম। সে সময় আমাদের লক্ষ্য করে 2টি গুলি ছোড়া হয়েছিল, কিন্তু সেগুলো কারো গায়ে লাগেনি। আমি যখন স্কুলের প্রবেশ দরজার কাছাকাছি গেলাম তখন বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেলাম এবং বুঝলাম হামলার মাত্রা বেশ বড় ছিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।